आज क्लास 10 তোমার পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারের 2 নম্বর ভিডিও। আজকে মেন আলোচনা করব নিউক্লিয়ার এনার্জি, তোমার মাস ডিফেক্ট, তোমার নিউক্লিয়ার যে রিঅ্যাকশনগুলো আছে ফিশন রিঅ্যাকশন, ফিউশন রিঅ্যাকশন, সেই সংক্রান্ত ব্যাপার স্যাপার এবং সেই সংক্রান্ত সামান্য একটু অঙ্ক। প্রথম হচ্ছে বাইন্ডিং এনার্জি বা নিউক্লিয়ার এনার্জি। নিউক্লিয়ার এনার্জি বা নিউক্লিয়ার শক্তি, এই নিউক্লিয়ার শক্তির প্রধান উৎস হচ্ছে কি বলো দেখিনি? মাস ডিফেক্ট। মাস ডিফেক্ট বা ভর ত্রুটি, মাস ডিফেক্ট বা বাংলায় হচ্ছে ভর ত্রুটি। মাস ডিফেক্ট বা ভর ত্রুটি বলতে কি বোঝায়? ধরো এ জেড এক্স একটা মৌল, এই মৌলটার তাহলে প্রোটন সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যা হবে তোমার জেড সংখ্যক প্রোটন। তোমার নিউটন সংখ্যা কত হবে? নিউটন সংখ্যা মানে কি? ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা, তাই নিউটন সংখ্যা হবে এ মাইনাস জেড, এটা হচ্ছে নিউটন সংখ্যা। তাহলে এর প্রকৃত ভর মানে থিওরিটিক্যাল যে ভর হওয়া উচিত কত, থিওরিটিক্যাল বা তাত্ত্বিক ভর এটা আমি ধরছি এম, ধরছি একটা প্রোটনের ভর ধরছি এমপি, মানে একটা প্রোটনের ভর ধরছি এমপি। তার প্রোটন কত সংখ্যক আছে? জেড সংখ্যক, তাহলে জেড সংখ্যক প্রোটনের ভর কত হবে? জেড ইন্টু এমপি। আর একটা নিউটনের ভর ধরছি এম এন, তাহলে এখানে এ মাইনাস জেড সংখ্যক নিউটন আছে, তাহলে টোটাল ভর কত হবে? নিউটনের টোটাল ভর হবে এ মাইনাস জেড ইন্টু এম এন। তাহলে পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে? প্রোটন আর নিউট্রন, আর এগুলি ভারী কণা, তাহলে এদের টোটাল ভর হওয়া উচিত কত? জেড ইন্টু এমপি প্লাস এ মাইনাস জেড ইন্টু এম এন। এটা থিওরিটিক্যাল এই ভরটা হওয়া উচিত, কিন্তু দেখা গেল পরীক্ষালব্ধ ভর বা অবজার্ভড ভ্যালু, পরীক্ষালব্ধ ভর বা প্রকৃত ভর যেটা পাওয়া গেল সেটা ধরা হচ্ছে এম ড্যাশ। এইবার তাহলে এইটা পাওয়া উচিত কিন্তু পাওয়া গেছে এই ভরটা। এবার এই ভরের মানটা কিন্তু বেশি সবসময়, এমটা গ্রেটার দেন সর্বদা এম ড্যাশ, মানে থিওরিটিক্যাল যে ভরটা পাওয়া উচিত কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেল তার ভরটা হচ্ছে এম ড্যাশ, মানে কিছুটা হলেও কম, এটা বেশি এটা কম, তাহলে কিছুটা পরিমাণ ভর কমেছে, সেই ভরটাকে বলা হয় মাস ডিফেক্ট, ডেল্টা এম দিয়ে লেখা হয়। তার ডেল্টা এম সমান কী হবে? এম মাইনাস এম ড্যাশ, এম মাইনাস, তাহলে এমটা বড় এম ড্যাশটা ছোটো। এই যে ভরটা কমলো, যে ভর কম হওয়া উচিত তার থেকে ভরটা কিছুটা কম, সেই যে ভরটা কমলো সেটাকে বলা হচ্ছে মাস ডিফেক্ট বা ভর ত্রুটি। এবার এই যে ভরটা কমলো, এই ভরটা কি হয়েছে? ভরটা এনার্জিতে কনভার্ট হয়েছে বা শক্তিতে পরিণত হয়েছে। এটা আইনস্টাইনের সমীকরণ আমরা কি জানি? ই সমান এম সি স্কোয়ার, এই সমীকরণ অনুযায়ী শক্তিতে রূপান্তরিত হবে। সেই শক্তিটাকে বলা হয় নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি বা নিউক্লিয় বন্ধন শক্তি। তাহলে নিউক্লিয়াসের যে ভরটা কমলো সেই ভরটা শক্তিতে রূপান্তরিত হয়েছে, সেই যে শক্তিটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। সেই শক্তিটা কীভাবে রূপান্তরিত হয়? এই ফর্মের মধ্যে, এটা হচ্ছে মাস ডিফেক্ট ডেল্টা এম লিখছি ইন্টু সি স্কোয়ার। সি মানে হচ্ছে ভেলোসিটি অফ লাইট বা আলোর গতিবেগ, ভেলোসিটি অফ লাইট। এবার এখানে তাহলে এটা নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। এবার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। এবার নিউক্লিয়ন কাকে বলে? নিউক্লিয়ন হচ্ছে কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল, অর্থাৎ ভর সংখ্যাকে বলা হয় নিউক্লিয়ন সংখ্যা। তাহলে প্রতি নিউক্লিয়নে বাইন্ডিং এনার্জি কত আছে সেইটা কত হবে? সেটা তোমার এই যে বাইন্ডিং এনার্জিটা টোটাল যে ক্যালকুলেশন করে বেরোবে, অর্থাৎ ই লিখছি বাইন্ডিং এনার্জি ক্যালকুলেশন করে বেরোবে, বা তার ভর সংখ্যা দিয়ে ভাগ হবে। এখানে ভর সংখ্যা কত আছে? এ, তাহলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হবে এটা ইটা, মানে যে শক্তিতে রূপান্তরিত হবে বাইন্ডিং এনার্জি টোটাল নিউক্লিয়ন সংখ্যা দিয়ে ভাগ হবে, তাহলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন সেটা বেরোবে। তাহলে সেটা আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি। এইবার এই যে যদি 1 AMU অ্যাটমিক মাস ইউনিট, পারমাণবিক ভর একক, তাহলে যদি 1 AMU মাস ডিফেক্ট হয়, ভর ত্রুটি হয়, তাহলে সেই ভর ত্রুটিটা শক্তিতে যদি রূপান্তরিত হয় তাহলে সেই শক্তির ভ্যালুটা কত হবে? 1 AMU যদি মাস ডিফেক্ট হয়, সেই মাস ডিফেক্টটা যদি এনার্জিতে কনভার্ট হয় বা শক্তিতে রূপান্তরিত হয়, সেই শক্তিতে রূপান্তরিত হলে কত, সেই শক্তির মানটা কত হবে? তাহলে এটা অঙ্ক করে দেখাচ্ছি। তাহলে 1 AMU মানে কত কেজি? 1 AMU মানে হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। এবার ভেলোসিটি অফ লাইট কত?
যদি এসআই পদ্ধতিতে হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এই ভরটাকে, এই মাস ডিফেক্টটাকে যদি এনার্জিতে কনভার্ট করা হয় তাহলে ভ্যালুটা কত হবে? ই বা ডেল্টা ই সমান হচ্ছে কী হবে? ডেল্টা এম হচ্ছে মাস ডিফেক্টটা এই এম ই ধরলাম, আর 3 × 10⁸ মিটার পার সেকেন্ড তার স্কোয়ার। তাহলে এটা হবে 14.94 × 10⁻11 জুল। তাহলে এবার 1 MEV মানে কি কত? 1.6 × 10⁻13 জুল। তাহলে এই যে জুলটাকে আমি MEV-তে রূপান্তর করব। তাহলে ডেল্টা ই মানে কত হবে? তাহলে 14.94 × 10⁻11 বাই 1.6 × 10⁻13। এটা জুল, এটা জুল, জুল জুল কেটে যাবে, এটা ক্যালকুলেশন করে দেখা যাবে 931 MEV। তাহলে 1 AMU মাস ডিফেক্ট হলে যে নিউক্লিয়ার এনার্জি উৎপন্ন হয় বা নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি সেটা হচ্ছে 931 MEV। আর 1 MEV মানে হচ্ছে 10⁶ EV। এটা জেনে রাখা ভালো, অনেক সময় MCQ বা 1 নম্বরের কোশ্চেন দেয় যে 1 MEV মানে কত EV। এবার এই মাস ডিফেক্টের একটা অঙ্ক বলি। 3Li6 এই মৌলটার বাইন্ডিং এনার্জি, বন্ধন শক্তি এবং বন্ধন শক্তি পার নিউক্লিয়ন কত হবে? এবার কি কি ভ্যালু দিয়েছে? একটা প্রোটনের ভর বলেছে, একটা নিউট্রনের ভর বলেছে, আর নিউক্লিয়াসের প্রকৃত ভর বা অবজার্ভড ভ্যালু সেই ভ্যালুটা বলেছে। এই ভ্যালুগুলোর সাহায্যে এটা বের করতে হবে। তাহলে এখানে এই ভ্যালুগুলোর সাহায্যে আমি প্রথমে কী বের করবো? মাস ডিফেক্ট, ডেল্টা এম বা মাস ডিফেক্ট। তাহলে এখানে প্রোটন সংখ্যা কত আছে? প্রোটন সংখ্যা আছে 3টে। তাহলে একটা প্রোটনের পর এত, 3টে প্রোটনের পর কত হবে? 3 × 1.007276। এটা হচ্ছে প্রোটনের ভর হলো। যোগ নিউটন কটা আছে এখানে? 6 - 3, নিউটনও 3টে। তাহলে 3 × 1.008665 এটা হচ্ছে নিউটনের ভর। এটা হচ্ছে থিওরিটিক্যাল এই ভরটা হওয়া উচিত, কিন্তু দেখা গেল ভরটা হচ্ছে, প্রকৃত ভর হচ্ছে 6.001505 ইউ। এটা হচ্ছে প্রকৃত ভর হয়েছে। তাহলে মাস ডিফেক্ট কত হবে? 0.046318 ইউ। এটা হচ্ছে মাস ডিফেক্ট। এবার তাহলে এই যে মাস ডিফেক্ট হলো 1 ইউ মানে কি কত বলেছে? এনার্জিতে কনভার্ট হলে 931 MEV। তাহলে এনার্জি, বাইন্ডিং এনার্জি কত হবে? বাইন্ডিং এনার্জি হবে ডেল্টা এম। তাহলে 0.046318 × 931 MEV। এটা হচ্ছে বাইন্ডিং এনার্জি। এটা হবে 43.1 MEV। এটা হচ্ছে বাইন্ডিং এনার্জি। আর বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কত হবে? বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হচ্ছে, নিউক্লিয়নের সংখ্যা কটা আছে? 6টা। তাহলে 43.1/6 7.18 MEV। এটা হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। এবার নিউক্লিয়ার রিয়াকশান প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া, একটা হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। এবার নিউক্লিয় বিভাজন বিক্রিয়া বা নিউক্লিয়ার ফিশন রিয়াকশান, এখানে কি হয়? একটা কোনো ভারী মৌলের নিউক্লিয়াসকে সাধারণত 235U92 একে ধীর গতিসম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করলে কি তৈরি হবে? একটা এক্সাইটেড ইউরেনিয়াম তৈরি হবে। এবার এইটা ভেঙে গিয়ে কি কি তৈরি হবে? তোমার 56 বেরিয়াম 141 প্লাস 36 ক্রিপ্টন 92 প্লাস 31N0 প্লাস এনার্জি প্রায় 200 MeV এনার্জি উৎপন্ন হবে। তাহলে এখানে দেখো, তাহলে একটা ভারী মৌলের নিউক্লিয়াসকে ধীরগতি সম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করলে এই ব্যাপারগুলো উৎপন্ন হয়। এবার এখানে দেখো, একটা নিউট্রন দ্বারা আঘাত করে আবার 3টে নিউট্রন উৎপন্ন হচ্ছে। তাহলে এই নিউট্রন আবার ভারী নিউক্লিয়াসকে আঘাত করে আবার অনেকগুলো নিউট্রন উৎপন্ন করবে। তাহলে এই নিউক্লিয়ার ফিশন রিয়াকশন বা বিয়োজন বিক্রিয়াটা কী হবে? চলতেই থাকবে। সেই জন্য নিউক্লিয়ার ফিশন রিয়াকশানকে কী বলা হয়? চেন রিয়াকশান বা শৃঙ্খল বিক্রিয়া। এটা কোশ্চেন আছে যে নিউক্লিয় বিভাজন বিক্রিয়াকে তোমার শৃঙ্খল বিক্রিয়া কেন বলা হয়, তখন এই রিয়াকশানটা দেখাবে, দিয়ে এবার বলবে যে এখানে একটা নিউট্রন ব্যবহার করা হচ্ছে ধীরগতি সম্পন্ন, কিন্তু আরও 3টে নিউট্রন উৎপন্ন হলো। সেই 3টে নিউট্রন আবার ভারী নিউক্লিয়াসকে আঘাত করে আবার নিউট্রন উৎপন্ন করবে, ফলে বিক্রিয়াটা চলতেই থাকবে। সেই জন্য নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়াকে
তোমার শৃঙ্খল বিক্রিয়া বা চেন রিয়াকশন বলা হয়। এই নিউক্লিয় বিভাজন বিক্রিয়া হচ্ছে দু রকম। আবার একটা হচ্ছে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া, আর একটা হচ্ছে অনিয়ন্ত্রিত। নিয়ন্ত্রিত মানেই বুঝতে পারছো যেটাকে কন্ট্রোল করা যাবে, আর অনিয়ন্ত্রিত মানে যে বিভাজন বিক্রিয়াকে কন্ট্রোল করা যাবে না। এই যে অনিয়ন্ত্রিত নিউক্লিয়ার ফিশন রিয়াকশান বা আনকন্ট্রোলড নিউক্লিয়ার ফিশন রিয়াকশান এক্সাম্পল হচ্ছে তোমার পরমাণু বোমা, অ্যাটম বোমা। অ্যাটম বোমা যে তৈরি করা হয়েছিল সেটাই কিন্তু নিউক্লিয়ার ফিশন রিয়াকশান চলতেই থাকে। যেমন অ্যাটম বোমা তোমার ভালো সবাই জানো 1945 সালের 6ই আগস্ট এবং 9ই আগস্ট জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে দুটো নিউক্লিয়ার ফিশন রিয়াকশন বা নিউক্লিয় বিয়োজন বিক্রিয়া কিন্তু ঘটানো হয়েছিল জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে। আর নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া করা হয় কোথায়? নিউক্লিয়ার রিয়াক্টারে। নিউক্লিয় রিয়াক্টারে সেখানে কি হচ্ছে, সেখানে এই যে এনার্জি উৎপন্ন হয়, সেই এনার্জি বা তাপশক্তি উৎপন্ন হয়, তাকে কাজে লাগিয়ে প্রচুর তড়িৎ শক্তি উৎপন্ন হয়। এবার সেইখানে নিউক্লিয় যে কন্ট্রোলটা কী করে করা হয়, নিউক্লিয়ার রিয়াক্টারে নিউক্লিয় বিয়োজন বিক্রিয়াকে কীভাবে কন্ট্রোল করা হয়, দুটো উপায় নিয়ন্ত্রণ করা হয়। একটা হচ্ছে উচ্চ গতির নিউট্রনকে তোমার মডারেটর হিসেবে ব্যবহৃত গ্রাফাইট এবং ভারী জলের মধ্যে দিয়ে চালনা করে খুব ধীর গতি সম্পন্ন নিউট্রনে পরিণত করা হয়, মানে কর্মক্ষমতা খুবই কমিয়ে দেওয়া হয়, ওইটা একটা পদ্ধতি। এছাড়া নিউট্রন সংখ্যা কমানোর জন্য ক্যাডমিয়াম এবং জিরকোনিয়ামের একটা নিয়ন্ত্রক দণ্ড ব্যবহার করা হয়, যেটা এই অনেক নিউট্রনকে শোষণ করে নেয়। এবার বলবো নিউক্লিয় সংযোজন বিক্রিয়া বা নিউক্লিয়ার ফিউশন রিয়াকশান। নিউক্লিয়ার ফিউশন রিয়াকশান, নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া কী হচ্ছে, একাধিক হালকা মৌলের নিউক্লিয়াসকে সংযোজিত করে তখন ভারী মৌলের নিউক্লিয়াসে পরিণত করা হয়। যেমন ধরো একটা এক্সাম্পল বলছি, 4 1H1 এরা রিয়াকশন করে 2He4 প্লাস 2 প্লাস 1E0 প্লাস এনার্জি, প্রচুর শক্তি উৎপন্ন হয়। এবার এখানে কি দেখো, যখন দুটো নিউক্লিয়াসকে আমি সংযোজন করব, নিউক্লিয়াসে কী চার্জ থাকে? পজিটিভ চার্জ। তাদের মধ্যে কী হবে? রিপালশন হবে। তাহলে সেই রিপালশনকে ওভারকাম করে আমাকে তাদের যুক্ত করতে হবে। তাহলে রিপালশনকে ওভারকাম করে যুক্ত করতে হলে প্রচুর এনার্জি লাগে। সেজন্য নিউক্লিয় সংযোজন বিক্রিয়া করতে গেলে মিনিমাম 10⁷ কেলভিন টেম্পারেচার প্রয়োজন হয়। এবার এই বিপুল সংখ্যক টেম্পারেচার পাওয়ার জন্য তোমার নিউক্লিয়ার ফিশন রিয়াকশন অর্থাৎ নিউক্লিয় বিয়োজন বিক্রিয়া করানো হয়। সেই বিয়োজন বিক্রিয়ায় যে এনার্জি উৎপন্ন হয় সেই এনার্জির সাহায্যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানো হয়। এবার এই যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় প্রচুর এনার্জি বা তাপের প্রয়োজন হয় বলে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া বলে থার্মোনিউক্লিয়ার রিয়াকশন, তাপ নিউক্লিয় বিক্রিয়া, প্রচুর এনার্জি বা তাপের প্রয়োজন হয় বলে। আর নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার সাহায্যে তোমার হচ্ছে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। আবার এই যে সূর্যতে প্রতিনিয়ত নিউক্লিয় সংযোজন বিক্রিয়া হয়ে যায় বলে প্রচুর এনার্জি কিন্তু সূর্যে উৎপন্ন হয়। তাহলে সূর্য শক্তির মূল উৎস কিন্তু নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, আর এর সাহায্যে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়।